হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগ আর আজকের সকালবেলাটা শুরু হয়েছে আমাদের বন্ডা স্যুপ দিয়ে। আপনাদেরও বাড়ির পাশে যদি উডুপি থাকে তাহলে উডুপিতে গিয়ে বন্ডা স্যুপ খেয়ে আসুন। উডুপির এটা দারুণ একটা ডিশ, যেটা আমাদের খুব ভালো লাগে। রোববারের সকালবেলার এটা একটা ব্লগ। আর রবিবারে আমার ব্রেকফাস্ট বানানোর থেকে অব্যাহতি পেয়েছিলাম আমি। এবার যখনই ব্রেক পেয়েছি তখনই ভাবলাম উডুপিতে গিয়ে বন্ডা স্যুপ খেয়ে আসি। বন্ডা স্যুপ খেতে সত্যি দারুণ লাগে। আপনারা যারা এখনও ট্রাই করেননি তারা একবারটি ট্রাই করে নেবেন উডুপিতে গিয়ে বন্ডা স্যুপ। আমরা রোববারে সকালবেলায় বন্ডা স্যুপ খেয়ে আমরা গিয়েছিলাম বিধান সওদাতে বই মেলা দেখতে। চলুন তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রি। আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা একটু গুরুত্বপূর্ণ ব্লগ। কর্ণাটকার যে বিধান সওদা রয়েছে সেই বিধান সওদা আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। খবর পেয়েছি বিধান সওদাতে বুক ফেয়ার বা বুক ফেস্টটা হচ্ছে। তো কেন বিধান সওদাকে বেছে নিয়েছে বুক ফেস্টের জন্য সেটা জানি না, বা অন্য কেন জায়গা কেন চুজ করলো না, কেন বেছে নেয়নি সেটাও জানি না। বিধান সওদাকেই কেন বেছে নিয়েছে তার উত্তর জেনে নেব ওখানে পৌঁছে গিয়ে। আমরা বিধান সওদাকে বাইরে থেকে অনেকবার দেখেছি, কিন্তু ভেতরে ঢুকে বা ভেতরে গিয়ে কোনোদিনও দেখার সুযোগ হয়নি। তাই 27শে ফেব্রুয়ারি থেকে 23রা মার্চ পর্যন্ত বিধান সওদাতে যে বুক ফেস্টটা হচ্ছে তার জন্য বাইরের পাবলিকদেরকে এন্ট্রি দিয়েছে ওরা। তো আমরাও পেয়েছিলাম খবর, কিন্তু সময় সুযোগ করে এই আজকেই যেতে পেরেছি রোববারের দিনকে। জিয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি। জিয়াকে দেখানোর ইচ্ছে ছিল বিধান সওদা কেমন হয়, তবে অ্যাসেম্বলি পর্যন্ত অ্যাক্সেস আছে কিনা সেটা কিন্তু জানি না। ওখানে গিয়ে জানতে পারবো কেনই বা হচ্ছে বুক ফেস্টটা এখানে হচ্ছে। আর অ্যাসেম্বলি পর্যন্ত যদি অ্যাক্সেস দেয় তাহলে আপনাদের সাথেও শেয়ার করব। আর যা কিছু তথ্য পাবো এই ব্লগের মধ্যে থাকবে। চলুন তাহলে ব্লগটা কন্টিনিউ করব বিধান সওদা থেকে। রবিবারের সকালবেলা রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল। আমরা যাচ্ছি হ্যালের মধ্যে দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তার ওপর দিয়ে যাচ্ছি। আর দুপাশে গাছে ভর্তি, আর গাছে এসেছে নতুন প্রাণ। ছোট্ট ছোট্ট সবুজ পাতাগুলো এসে ভিড় করেছে, দেখতে ভারী সুন্দর লাগছিল। চারিদিকে সবুজে সবুজায়ন, আর মধ্যেখান দিয়ে আমরা যাচ্ছি ধূপ ছায়ার খেলতে খেলতে বিধান সওদাতে। বিধান সওদা একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা, যা কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর অন্যতম প্রতীক। আমরা প্রত্যেকেই সেটা জানি। আর এই বিশাল ভবনটি সাধারণত সরকারি কাজকর্মের জন্যই ব্যবহৃত হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা বিধান সওদাতে পৌঁছেও গেছি। অপোজিট সাইডে পার্কিং ছিল, আর গেট নাম্বার 2 দিয়ে আমরা বিধান সওদার মধ্যে ঢুকে পড়েছি। তবে সম্প্রতি এখানে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ বইমেলা। আর বইমেলা মানেই এক প্রাণবন্ত পরিবেশ, যেখানে বইপ্রেমীরা জড়ো হন, নতুন নতুন বইয়ের সন্ধান পান এবং সাহিত্য সংস্কৃতির আদান প্রদানও ঘটে। কিন্তু প্রশ্ন এখন এটাই যে বিধান সৌধাতেই কেন বইমেলার জন্য বেছে নিয়েছে। চলুন জানা যাবে। এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। লাইন হয়েছে একটা, এই লাইনটা খুব ফাস্ট মুভ করছিল। আর এপাশে আধার কার্ড চেক হচ্ছিল। আধার কার্ডটা চেক করে আর নেম অ্যান্ড ডিটেলস দিয়ে আমরা প্রবেশ করলাম বিধান সওদার মধ্যেখানে। এটা যদিও বা বিধান সওদা নয়, এখানে সাইডে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, এখনও পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এখানেও সরকারি কাজকর্মই হয়। আর এখানে মিটিং হচ্ছিল। মিটিংটা হচ্ছিল যার মুখ্য ভূমিকা ছিল কর্ণাটকায় কানাড়া ভাষার ওপর। কেন বিধান সওদাকে বইমেলার জন্য নির্বাচিত করা হয়েছিল সেটা কিছু মানুষজনের সাথে কথা বলে জানতে পারলাম। বিধান সওদা শুধুমাত্র কর্ণাটকের প্রশাসনিক ভবনই নয়, আর এটা রাজ্যের ঐতিহ্য এবং গর্বের প্রতীকও। তাই এই স্থানে বইমেলা আয়োজনের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হলো কেন্দ্রীয় অবস্থান আর সুবিশাল পরিসর এবং সাংস্কৃতিক গুরুত্ব। কর্ণাটক সরকার চেয়েছিল বইমেলার মাধ্যমে রাজ্যের কন্নড় সাহিত্যকে প্রচার করতে এবং স্থানীয় লেখক, প্রকাশক ও পাঠকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করতে, যেটাকে বলা যায় কন্নড় ভাষাকে একদিক থেকে প্রমোট করতে চেয়েছিলেন। তবে এই বইমেলাটি
প্রধানত স্থানীয় স্তরে সীমাবদ্ধ ছিল না, যা কিছু বইপ্রেমীদের হতাশও কিন্তু হতে হয়েছে। অনেকেই মনে করেন এই বইমেলা একটা আন্তর্জাতিক কিংবা অন্তত জাতীয় স্তরে হওয়া উচিত, যাতে ভারতের বিভিন্ন প্রান্তের প্রকাশক এবং সাহিত্যিকরা অংশ নিতে পারতেন এবং ভিন্ন ভাষার বইও সহজলভ্য হতো, কিন্তু আমরা সেটা পাইনি। এখানে বেদিক ম্যাথসের কিছু বুকস রিদ্ধি দেখছিল, যেগুলো আবার ছিল অনেক বড় ক্লাসের, তাই তেমন কোনো ইন্টারেস্টিং বুকস দেখতে না পাওয়াই সেখানে আর আমরা কিছু কিনিনি। কিন্তু ম্যাক্সিমাম পাবলিশার্সরা ছিল কানাডা থেকে, লোকাল কানাডা লোকজন, তাদের পাবলিশার্স এবং তাদের বইপত্র কানাডা ভাষায় লেখা। এবার এই কানাডা ভাষা বা কন্নড় ভাষা ভারতের অন্যতম প্রাচীন এবং সমৃদ্ধ ভাষা, আর এই ভাষার সাহিত্য 1000 বছরেরও বেশি পুরনো এবং কন্নড় সাহিত্যের মধ্যে বহু বিখ্যাত কবি, নাট্যকার এবং ঔপন্যাসিকের সৃষ্টি রয়েছে। ভিড় বেশ ভালোই হয়েছিল, প্রত্যেকটা স্টলে বেশ জমজমাট লোকজনের ভিড় ছিল এবং তারা প্রত্যেকেই কেনাকাটাও করছিলেন বেশ ভালো মতনই। এই স্টলটা হচ্ছে ইস্কনের স্টল। ইস্কনের যত বই ছিল বা শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে শুরু করে সব কিছুই কানাড়া ভাষাতেই লেখা ছিল, আর এখানে 1-2টো চটি বই ছিল যেগুলো ইংলিশে লেখা ছিল। তার মধ্যে জিয়া দেখছিল কিছু, আমি বললাম যদি কিছু পছন্দ হয় তাহলে দেখে নিতে। একটা বই দেখছিল, কিন্তু কিছুক্ষণ পর রিড করার পর বললো যে না ঠিক আছে থাক, আবার ও খুব একটা ইন্টারেস্ট না দেখিয়ে বেরিয়ে এলো। এরপরে আপনাদেরকে দেখায় বিধানসৌধার পারিপার্শ্বিক এলাকাগুলো। এই যে চারিদিকে বেশ সুন্দর হচ্ছে, হলুদ ফুল ফুটে আছে, চারিদিকের পরিবেশটাও বেশ মনোরম ছিল, কেন কি ব্যাঙ্গালোরে বসন্তকাল চলে এসেছে। আর এই বসন্তকাল মানেই হলুদ ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে ওঠে চারিদিকে, রাস্তাঘাট থেকে শুরু করে খুব ভালো লাগে, আর একদম ব্রাইট ইয়েলো কালার। এখানে ভিড় হয়েছিল বেশ প্রচুর মানুষের। এই জায়গাগুলো হয়ে উঠেছিল ফটোজেনিক, প্রচুর ফুল ফুটেছিল আর প্রচুর মৌমাছির আনাগোনা, আর সেই রকম মানুষজনের ঢল নেমে এসেছিল এই ফুলগুলোর পাশে ফটো তুলব বলে। ব্যাকগ্রাউন্ডে এই ফুলগুলোকে রেখে ফটো তুলতে মন্দ লাগেনি, আমরাও বেশ ভালোই ভিড় করেছিলাম আর ফটোও তুললাম। কেন কি যারা কানাড়া ভাষা বুঝতে পারছিল না, বুক ফেয়ারে এসেছিল অন্য বইয়ের সন্ধানে, তারা আর কি করবে, তারা এই জায়গাতেই বসে বসে ফটো সেশন করছিল আর ফটো তুলে এনজয় করে আর বাড়ি ফিরে গেল। দেখতে ভারী ভালো লাগছিল, পরিবেশটাও বেশ সুন্দর ছিল। বিধানসৌধাকে আমরা বাইরে থেকে অনেকবার দেখেছি, কিন্তু এতটা ভেতর থেকে দেখার সুযোগ কোনোদিনও হয়নি, তাই দেখতে পেয়ে বেশ ভালোই লাগলো। তবে এই বইমেলায় বেশিরভাগ দর্শক ও অংশগ্রহণকারী কন্নড় ভাষাভাষী হওয়ায় অন্য ভাষার মানুষদের জন্য কিছুটা বাধার সৃষ্টি হয়েছিল। যারা কন্নড় ভাষা বোঝেন না তাদের জন্য বইমেলাটি পুরোপুরি উপভোগ করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ছিল, যেটা আমি এই গ্যাদারিংয়ে এসে উপভোগ করতে পারছিলাম। আর এই কারণেই অনেকেরই মনে হয়েছিল বইমেলাটি আরও অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত ছিল, যাতে বিভিন্ন ভাষার বই এবং লেখকেরা এখানে স্থান পেতে পারতেন, আর তাদের জন্য পাঠকদের স্থানও একটা হতে পারত। বিধানসৌধার ভেতরে যাওয়ার প্রবেশ নিষিদ্ধ ছিল, ব্যারিকেড দিয়ে চারিদিকে ঘিরে দিয়েছিল, তাই আমরা ভেতরে অ্যাসেম্বলি পর্যন্ত যেতে পারিনি, আর সেখানে না যেতে দেওয়াটাই স্বাভাবিক, কেন কি ওখানে সরকারি কাজকর্ম হয়। কন্নড় ভাষা শেখা খুব একটা কঠিন নয়, তবে ধৈর্য এবং নিয়মিত অনুশীলনের প্রয়োজন রয়েছে। আমাদের সংস্কৃতির সাথে কানাড়া ভাষাটার অনেকটাই মিল রয়েছে, তাই বুঝতে খুব একটা অসুবিধে হয় না, কিন্তু বলতে পারি না। আমি নিজেও একটি কানাড়া ভাষার বই কিনলাম, যাতে সেই বই থেকে কিছু শিখতে পারি। স্পোকেন কানাড়া গাইড বইটার নাম, যাতে অন্তত মৌলিক কথাবার্তা তো বলতে পারি। লেখালেখি করতে না পারলেও অন্তত কথা বলার দক্ষতা অর্জন করা ভীষণই প্রয়োজন, সেইটুকু যাতে করতে পারি তার জন্যে এই বইটা কেনা। আর আপনারাও কন্নড় ভাষা শেখার চেষ্টা করতেও পারেন, কারণ বেঙ্গালুরুতে চাকরি বা দৈনন্দিন জীবনে সহজে মানিয়ে নিতে হলে ভাষার জ্ঞান থাকা কিন্তু ভীষণই দরকার, বিশেষ করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার সময় বা বাজার হাটে দরদাম করার সময় কানাড়া জানা অত্যন্ত উপকারী। এখানে একটা কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোডে স্ক্যান করলেই ইউটিউবের লিঙ্কে গিয়ে আপনি ভাষা অনায়াসেই শিখতে পারবেন।
এই দেখুন, বুক ফেয়ারে এসে এনার ফটোও দেখতে পেলাম। কন্নড় সাহিত্যের অন্যতম প্রধান নাম গিরিশ কর্নাড। তিনি ছিলেন একজন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক, যিনি কন্নড় সাহিত্যের অবিস্মরণীয় অবদান রেখে গিয়েছেন। বিধানসৌদার বইমেলায় তার ছবি এবং সাহিত্যকর্মের উল্লেখ দেখে আমাদের মতো বহু সাহিত্যপ্রেমী অত্যন্ত আনন্দিত হয়েছেন। বেঙ্গালুরুতে দীর্ঘদিন ধরে বসবাস করলে কন্নড় ভাষা শেখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিশেষত 1-2 বছর ধরে বেশ ভালোই প্রেশার দিচ্ছে কানাডা ভাষা জানতে হবে বলে। বিশেষ করে স্থানীয় পরিবহন, বাজার বা অন্যান্য দৈনন্দিন কাজে কন্নড় না জানলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমার সন্তানের ক্ষেত্রে কিন্তু এই অভিজ্ঞতাটা একদমই অন্যরকম। তবে সে এখন তো ফ্লুয়েন্টলি কন্নড় পড়তে পারে, লিখতে পারে, বলতেও শিখে গেছে, কেন কেউ ছোটোর থেকে শিখছে। আর আমাদের কন্নড় শেখার সময় এখন চলে এসেছে, এটা বুঝতে পেরে গেছি। কারণ রাস্তাঘাটে, অফিসে, এমনকি জরুরি পরিস্থিতিতেও কন্নড় না জানলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় দেখা যায় কেউ সমস্যায় পড়লে পুলিশ বা স্থানীয় প্রশাসনও স্থানীয়দের পক্ষ নেয়, কারণ তারা মূলত কন্নড় ভাষার কথা বলেন। ফলে বাইরের রাজ্য থেকে আসা লোকদের জন্য ভাষাগত প্রতিবন্ধকতা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বিধানসৌদায় এই বইমেলা একটি ভালো উদ্যোগ হলেও এটা আরও বৃহৎ পরিসরে করা উচিত ছিল, যাতে সকল ভাষাভাষী মানুষ এতে অংশ নিতে পারতেন। কন্নড় সাহিত্য এবং ভাষার প্রচার খুবই গুরুত্বপূর্ণ। তবে বইমেলাটি আন্তর্জাতিক বা অন্তত জাতীয় স্তরে হলেও সেটি আরও বেশি সার্থক হতো আমার মনে হয়। একই সঙ্গে বেঙ্গালুরুতে বসবাসের জন্য কন্নড় ভাষা শেখা এবং অপরিহার্য হয়ে উঠেছে। ভাষা শেখা সবসময়ই একটি ইতিবাচক দিক, কারণ এটি শুধু আমাদের জীবনকে সহজ করে তোলে না, বরং স্থানীয় সংস্কৃতি এবং সমাজের সাথে আমাদের সংযোগ ঘটায়। তাই বইমেলার এই অভিজ্ঞতা থেকে আমরা যেমন কন্নড় সাহিত্যের গুরুত্ব বুঝেছি, তেমনি ভাষাটি শেখার প্রয়োজনীয়তাও উপলব্ধি করেছি। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো, কানাডা ভাষা বা কন্নড় ভাষা শেখাটা কি খুব জরুরি, না শিখলেও চলবে, কতটা প্রয়োজন? চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।